আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় রাজবাড়ীতে মনোনয়ন প্রত্যাশীকে গুলি করে হত্যা, শেরপুরে একজন গুলিবিদ্ধ সহ 10 জন আহত। নারায়ণগঞ্জে বাসার গ্যাস লাইন ও ঝালকাঠিতে তেলবাহী কার্গো বিস্ফোরণে 3 জনের মৃত্যু ও দগ্ধ 13, গুরুতর কয়েকজন ঢাকা মেডিকেলে। বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নের সহযোগী হতে প্রধানমন্ত্রীর আশা, ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান। এবং গ্লাসগো সম্মেলনে $632 মিলিয়ন বরাদ্দের প্রতিশ্রুতি, জলবায়ু পরিবর্তনে হুমকিতে থাকা দেশগুলোর জন্য সহায়তা। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে বিলুপ্ত প্রজাতির পেঙ্গুইনের 3000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার খবর। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। গেল 2 ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলেও নির্বাচন পরবর্তী সহিংসতা শেষ হয়নি। নির্বাচনের আগে পরে মিলিয়ে নিহত ও আহত বেড়ে চলেছে। আওয়ামী লীগের প্রার্থী সমর্থকদের নিজেদের মধ্যেই চলছে দফায় দফায় সংঘর্ষ। রাজবাড়ীতে নির্বাচনী সহিংসতার জেরে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শেরপুরে গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে সাদিয়া ওমরের রিপোর্ট। রাজবাড়ীর বাণীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি এবছর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তীব্র নিন্দা জানাই এবং এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, তদন্ত এবং বিচার আমরা দাবি করি। নির্বাচন ও ব্যবসার দ্বন্দ্বে ওই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা চিরুনি অভিযান অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ আমরা আইডেন্টিফাই করব, আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আইডেন্টিফাই করে এটা নিশ্চিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেরপুরের কামারেরচর ইউনিয়নের 6 নম্বর চরে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় 11 জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের গোবরধান গ্রামে এক বিজয়ী সদস্য প্রার্থীর 4 সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের ঘটনা দুঃখজনক। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের উৎসব মুখরতা ধরে রাখতে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, শুধু রাজনীতিবিদরাই নয়, জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কেউ দায়িত্বের সীমারেখা অতিক্রম করে বক্তব্য দিচ্ছেন, যা শোভন নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকেই আহত হয়েছেন। এই হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কোনো রাজনীতিবিদই শুধু নন, জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কেউ কেউ সভা সমিতি সেমিনারে তার দায়িত্বের সীমারেখা অতিক্রম করে বক্তব্য রাখছেন, মন্তব্য করছেন, যা শোভন নয়। রাজনীতিবিদ বলি আর সরকারি কর্মকর্তা বলি, সবারই একটা সুনির্দিষ্ট সীমারেখা আছে, আচরণ বিধি আছে। আমাদের সকলের এই সীমারেখা মেনে চলা অতি আবশ্যক।
স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গণতন্ত্র নিয়ে সরকারের সমালোচনা করেছে বিএনপি। রাজধানীতে ঢাকা জেলা বিএনপির মানববন্ধনে দলের নেতারা বলেন, ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই। জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। এর থেকে পরিত্রাণ পেতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সবকিছুর মূলে হচ্ছে এই সরকার। তারা অত্যন্ত সচেতনভাবে, পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে। এই প্রতিহিংসার আগুনে গোটা বাংলাদেশকে জ্বালিয়ে ছারখার করে দিল। আমি এই জন্যই কথাটা বলেছিলাম যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, কোথাও শান্তি খুঁজে পাবেন না। নারায়ণগঞ্জের ফতুল্লায় 5 তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন কমপক্ষে 6 জন। দগ্ধদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী কার্গোতে বিস্ফোরণে 1 জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন 7 শ্রমিক। প্রতিনিধিদের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। ফতুল্লার লালখা এলাকার হঠাৎ 5 তলা ভবনের নিচতলায় ফ্ল্যাটের বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে পাশের আরো 2টি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দেয়াল চাপায় মারা যান এক নারী। শব্দ শুনে শব্দ হয়েছে পরে আমার হাতের উপর দরজাটাই পড়ছে এই জায়গায় বাচ্চার উপরে। গ্যাসটা আস্তে আস্তে ঘরে জমছে, জমার পরে সকালবেলা অনেকে ডিউটি যাইব, চুলা ধরাতে চাইছে, ব্রাস্ট হয়ে গেছে। হয়তো কোনো কেউ এখানে সিগারেট মিগারেট খাইছেন, মর্নিংয়ে আসার সময় সিগারেট বিগেট খাইছে, হয়তো ওইখান থেকে কেউ সিগারেট ফালাইছে, ওই সিগারেটের আগুন থেকে হয়তো আগুনটা ব্লাস্ট হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের পর আগুন লেগে যায়। খবর পেয়ে 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের ধারণা, সকালে রান্না করার জন্য চুলা জ্বালালে আগে থেকেই রুমে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। সাইন এবং সিমটম দেখছি ভবনের, এখানে আমাদের ধারণা এই 5 তলা ভবনের নিচতলায় গ্যাস জমাটবদ্ধ গ্যাস এখানে জমাটবদ্ধ গ্যাস ছিল এবং কোনো ধরনের স্পার্ক বা চুলাতে রান্না চুলাতে আগুন ধরানোর প্রেক্ষাপটে এখানে বিস্ফোরণ ঘটেছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী 3 নামের একটি তেলবাহী কার্গোতে বিস্ফোরণে সুকানি কামরুল ইসলাম নিহত হন। সে সময় 7 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে আর্থ, সামাজিক ও প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উগান্ডার প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশন লিমিটেডকে এই পুরস্কার তুলে দেন। অন্য অনুষ্ঠানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্সের কথা বিশ্ব নেতাদের জানান প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতির পর এবার বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো বাংলাদেশ পুরস্কার দেয়া হলো। সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে যুব উদ্যোক্তাদের উদ্ভাবনী ব্যতিক্রমী উদ্যোগকে স্বীকৃতি দিতেই প্রণয়ন করা হয় এ পুরস্কার। প্রথমবারের মতো উগান্ডার মোটিভ ক্রিয়েশনস লিমিটেড ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীর হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন। আমি বিশ্বাস করি সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত বিশ্ব মানবতা ও শান্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের প্রতি সব থেকে উপযুক্ত সম্মান। তদুপরি স্বাধীনতার শুরুর বাংলাদেশ আর আজকের বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন। কয়েক দশক ধরে আমাদের দেশের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদয় সমর্থনকে আমি বিনীতভাবে স্বীকার করি। আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই। এর আগে ফরাসি অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক প্যারিস পিস ফোরামের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।
সেখানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা। Bangladesh believes that peace around the world is the best guarantee for our national security. We do not allow our land to be used for harmful activities against any other countries. We vote a zero-tolerance approach to all forms of terrorism. We keep investing at the community level to contain their spread. ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ বিশ্ব নেতারা উপস্থিত ছিলেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সৃজনশীল অর্থনীতিতে যুব উদ্যোক্তাদের উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়ে উগান্ডা ভিত্তিক মোটিভ ক্রিয়েশনের প্রতিষ্ঠাতা কৃতজ্ঞতা জানান। ফ্রান্সের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করে চ্যানেল আইয়ের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেমকে তাঁর প্রতিক্রিয়া জানান জাপেত কাওয়ানগুজি। It's very exciting and very, very humbling because I read about the founding father of Bangladesh and I saw the struggle and the vision. So for me to win that award is a celebration of my own struggle. গ্লাসগো জলবায়ু সম্মেলনে এখন পর্যন্ত $632 মিলিয়ন বরাদ্দের প্রতিশ্রুতি এসেছে। জলবায়ু পরিবর্তনে হুমকিতে থাকা দেশগুলোকে ওই সহায়তা দেবে শিল্পোন্নত দেশগুলো। ফসিল ফুয়েল নিষিদ্ধ করা সহ কার্যকর উদ্যোগের দাবিতে সম্মেলন চত্বরের বাইরে বিক্ষোভ করেছেন পরিবেশ কর্মীরা। যুক্তরাজ্য থেকে শৌমিক আহমেদের রিপোর্ট। গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলন প্রায় শেষের দিকে। এখন শুধু COP26-এর চূড়ান্ত ঘোষণার অপেক্ষা। তবে এখনও বরাদ্দ আদায়ে চলছে দিন দরবার। পাশাপাশি জলবায়ু সংকট মোকাবেলায় আলোচনা হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়নে। ইতোমধ্যে ডেভেলপিং কান্ট্রি এবং স্মল আইল্যান্ড কান্ট্রি সহ $632 মিলিয়ন অলরেডি একটা প্রতিশ্রুতি পাওয়া গেছে, যেটা বিভিন্ন ক্লাইমেট ফান্ড এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে এটা বাস্তবায়িত হবে। আমাদের দাবি যে 1.5 এর মেনটেন করতেই হবে। অন্য সব কপ সম্মেলনের মতোই এবারও প্রতিদিনই জড়ো হচ্ছেন পরিবেশবাদীরা। প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন তারা। The world that we live in, which is our home, and they don't really care about the 99%. It's the 1% that are in control. And I fear, I'm a grandmother. I fear for my grandchildren and what kind of world they're going to be living in. We are here to demand that our government stop all investment in fossil fuels. The burning of fossil fuels is the primary cause of our climate and ecological breakdown. Continuing to invest in fossil fuels is a crime against humanity. ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের ভ্যানুর বাইরে তারা নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে কিন্তু তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেন। এটার মূল কারণই হচ্ছে যাতে একটা প্রেশার ক্রিয়েট হয় ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে যারা এই বড় বড় দেশগুলো আসছে এবং নানা রকম নেগোসিয়েশন হচ্ছে তাদের উপর একটা প্রেশার তৈরি করার জন্যই কিন্তু এই আন্দোলনটা, এবং এটার খুব প্রয়োজন আছে কারণ তারা যেভাবে এটাকে তুলে ধরছেন এটা কিন্তু একটা ভেরি সিগনিফিক্যান্ট ওয়েতে কিন্তু নোটেড হচ্ছে কিন্তু, এবং এটার প্রয়োজন এই কারণেই যে বাইরে ভিতরে দুই জায়গায় প্রেশার ক্রিয়েট করলেই কিন্তু আমাদের ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের যেই নানা ধরনের যে আলোচনা সেটা হয়তো সামনে ত্বরান্বিত হবে এবং একটা সমাধান হয়তো এর থেকে আসবে। কার্যকর সিদ্ধান্ত নিতে ধীর গতির কারণে বিশ্ব নেতাদের উপর আস্থা রাখতে পারছেন না আন্দোলনকারীরা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রায় 3 দশক ধরে শুধু আলোচনায় চলছে, ঠেকানো যায়নি বৈশ্বিক উষ্ণায়ন। তাই তো জলবায়ু সম্মেলন এলেই প্রতিবাদে ফেটে পড়ে পরিবেশ কর্মীরা। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার চার্টার্ড লাইফ আই স্পোর্টস। টি-20 বিশ্বকাপ এবং খেলাধুলার সব আপডেট জানাতে চার্টার্ড লাইফ আই স্পোর্টসে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। বুশা, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত চার্টার্ড লাইফ আই স্পোর্টসে। আর একদিন পরেই শেষ হচ্ছে টি-20 বিশ্বকাপের 7ম আসর।
এর মধ্যে চূড়ান্ত হয়ে গেছে ফাইনালিস্ট। আর আজকের আয়োজনের শুরুতেই সেই আপডেট। টি-20 বিশ্বকাপের 2 সেমিফাইনালে 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ও ইংল্যান্ড বিদায় নেওয়ায় এবার টি-20তে আসছে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড? এবার কারা প্রথমবারের মতো জিতবে আইসিসি ওয়ার্ল্ড টি-20-র শিরোপা? এখন তার জন্য অপেক্ষা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। 2 মাঠের 2টি সেমিফাইনালই শেষে ব্যাট করা দল বাজিমাত করেছে। 2 ম্যাচে মিল আছে আরও। 2টি ম্যাচই 19তম ওভারে নিষ্পত্তি হয়েছে। ইংল্যান্ডকে বিদায় করেছে নিউজিল্যান্ড, আর অস্ট্রেলিয়া বাড়িতে পাঠিয়েছে গ্রুপ পর্বের সব ম্যাচ জয়ী পাকিস্তানকে। এবার শুধুই ট্রফি ছোঁয়ার অপেক্ষা ব্ল্যাক ক্যাপদের। We came as underdogs, but we know New Zealand, what our capability is, and we really showed the world what New Zealand cricket is all about, you know. As the game continued, the odds were against us for 99% of that game, but for that 1%, how good were we, Lauren? Absolutely brilliant, and I think they really drew on the Hibs winning the Scottish Cup final, David Gray as inspiration. Brilliant. Got the black cap! 2010 সালে ফাইনালে উঠেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি অস্ট্রেলিয়ার। এবার আর ব্রিজটনের সেই গল্পের পুনরাবৃত্তি চান না অজি ভক্তরা। দুবাইতেই নতুন ইতিহাস গড়বে ওয়ার্নার স্মিথ ফিঞ্চের দল, বিশ্বাস ভক্তদের। We're going to do it. I have faith. I'm excited. Australia might have a slight edge. I honestly didn't think they had it in them to come back and beat Pakistan from that position. So I think they would take this confidence into the final. I would give them a slight 60-40 advantage over the Kiwis. Yeah. সেমির পরদিন বিশ্রামে 2 ফাইনালিস্ট। রোববার শিরোপা লড়াইয়ে নামার আগে শনিবার 2 দলই শেষবার অনুশীলন করবে। 2015 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও দেখা হয়েছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের। মেলবোর্নের সেই ঐতিহাসিক ফাইনালের পর এবার মরুর বুকে আরও একটি ট্রান্স তাসমান ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। আরিফ চৌধুরী, চ্যানেল আই, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। কলম্বিয়াকে হারিয়ে সাউথ আফ্রিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। সাও পাওলো 1-0 গোলে জিতেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একমাত্র গোলটি করেছেন লুকাস পকুয়েতা। সাদি মাহমুদের রিপোর্ট। 2022 বিশ্বকাপের ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে টানা 9 জয়ের পর গত মাসে কলম্বিয়ার মাঠে পয়েন্ট হারিয়েছিল ব্রাজিল। এবার তাদের বিপক্ষে জিতেই সাউথ আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল সেলেকাওরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। প্রথমার্ধের দুর্বল ফিনিশিংয়ে শুধু গোলটাই পাওয়া হয়নি, হাতছাড়া হয়েছে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ। পাল্টা আক্রমণে ভীতি ছড়িয়েছে কলম্বিয়াও। ম্যাচের 72তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল। নেইমারের পাসে দুর্দান্ত শটে গোল তুলে নেন লুকাস পাকুয়েতা। শেষ দিকে অবশ্য ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল কোচ তিতের শিষ্যরা। শেষ পর্যন্ত সেটি হয়নি। 1-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সেলেকাওদের। বাছাইয়ে 12 ম্যাচ খেলে শীর্ষে থাকা ব্রাজিলের এটি একাদশ জয়, ড্র একটিতে। সব মিলিয়ে তাদের অর্জন 34 পয়েন্ট। 10 দলের সাউথ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় পরের স্থানেই রয়েছে আর্জেন্টিনা। 11 ম্যাচের 7 জয় ও 4 ড্রয়ে 25 পয়েন্ট তাদের। 5-এ নেমে যাওয়া কলম্বিয়ার পয়েন্ট 13 ম্যাচে 16। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দুবাইয়ে দুর্দান্ত লড়াইয়ের পর পাকিস্তানকে হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া। ব্যাট বলের এই লড়াই ক্ষণে ক্ষণে রং বদলেছে। শেষ হাসি অজিদের। তবে পাকিস্তানের লড়াকু পারফরমেন্সও প্রশংসা পেয়েছে ক্রিকেট দুনিয়ার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান স্বদেশের ক্রিকেটারদের নিয়ে গর্বিত বলে জানিয়েছেন। পাশাপাশি অস্ট্রেলিয়া দলও পেয়েছে তার শুভেচ্ছা। প্রশংসা ঝরেছে আরেক সাবেক পাকিস্তানি তারকা রমিজ রাজার টুইটে। কেভিন পিটারসেন, শেন ওয়ার্নের মতো লিজেন্ডদের লেখায় আছে দুদলকে নিয়েই স্তুতি। 2 বার বিশ্বকাপ জয়ী ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি ও ভারতীয় স্পিনার হরভজন ফাইনালে অজিদের পক্ষে বাজি ধরতে রাজি। 2022 বিশ্বকাপ ফুটবল বাছাই পর্ব পৌঁছে গেছে ক্লাইম্যাক্স রাউন্ডে। ইউরো অঞ্চলে এইচ গ্রুপে রোববার হোম ম্যাচে রাশিয়াকে হারালেই সরাসরি কাতারের টিকিট পেয়ে যাবে গত আসরের রানার্স আপ ক্রোয়েশিয়া। সেই ফাইনালিস্ট ইংল্যান্ড ও ইউরো চ্যাম্পিয়ন ইটালিও কাটাচ্ছে টেনশনের ক্ষণ।
রাত 1:45 ইউরো অঞ্চলের বাছাই পর্বে সি গ্রুপে ইটালির হোম ম্যাচ সুইজারল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচের জয়ী দল সরাসরি পেয়ে যাবে কাতারের টিকিট। হেরে যাওয়া দল খেলবে প্লে অফ। 2018 সেমিফাইনালিস্ট ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে আলবেনিয়ার। আই গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ড, আলবেনিয়া ও সোমবার সান মারিনো এই দুই ম্যাচে কমপক্ষে 4 পয়েন্ট পেলেই পৌঁছে যাবে বিশ্বকাপের মূল আসরে। লাতিন আমেরিকান অঞ্চলে শনিবার ভোর 5টায় অ্যাওয়ে ম্যাচে উরুগুয়ের প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। 17 নভেম্বর ব্রাজিলের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লা আল বিসেলেস্তের এটা শেষ ম্যাচ। 11 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা বাছাই পর্বের আগের দুটো ম্যাচ জিতেছে। বিশ্বকাপ বাছাইয়ে লিখটেনস্টাইনকে 9-0 গোলের বড় ব্যবধানে হারিয়ে আগেই কাতারের টিকিট নিশ্চিত করা জার্মানির কোচ হিসেবে প্রথম 6 ম্যাচের সবগুলো জিতে রেকর্ড গড়লেন হান্স ফ্লিক। এ ম্যাচে আনুষ্ঠানিক উঠেছে পর্তুগাল। 7 ম্যাচে তাদের সমান 17 পয়েন্ট নিয়ে 2 আছে সার্বিয়া। বি গ্রুপের 16 পয়েন্ট নিয়ে গ্রুপ টপার স্পেনিয়ার্ডরা। সমান ম্যাচে 5 জয়ে 15 পয়েন্ট নিয়ে 2 আছে সুইডেন। দর্শক, এই ছিল চার্টার্ড লাইভ আই স্পোর্টসে। আপনাদের ফিরিয়ে নিচ্ছি বুশরার কাছে। ধন্যবাদ রাহুল আপনাকে। বাজারে শীতের সবজির আগমনে দাম কমতে শুরু করেছে, তবে তেল আর মুরগির দাম কমছে না। সাধারণ মানুষ বলছেন খুচরা বাজার ছেড়ে পাইকারি বাজার থেকে কেনাকাটা করেও হিসাব মিলাতে পারছেন না তারা। মাসরুর শাকিলের রিপোর্ট। শাহ আলম বেসরকারি চাকরিজীবী, বাড্ডায় থাকেন। বছরের অন্যান্য সময় স্থানীয় বাজার থেকে সাপ্তাহিক কেনাকাটা করলেও একটু কম দামের আশায় কারণ বাজারের পাইকারি আড়তের বাজারে এসেছেন, তবে তাতে খুব লাভ হয়নি। কিছুদিন আগ পর্যন্ত যেমন ঢেঁড়স কিনছি আমি 30 টাকা করে কারণ বাজার থেকেই, এখন ঢেঁড়সের দাম 50 টাকা 60 টাকা। তাহলে কেমনে চলবে আমাদের বলেন? খরচ তো বেশি হচ্ছে। এখানে যে অল্প অল্প করে নিচ্ছি, দেখেন যেখানে 1 কেজি নিতাম সেখানে যে গাজর হাফ কেজি নিয়ে যাচ্ছি। সিম শীতের সবজি 40 টাকা হওয়ার কথা, সেখানে সিম হাফ কেজি নিয়ে যাচ্ছি। এখন কাঁচা বাজারটাতে মেনলি খরচটা কমানো হয়েছে আর কি, কারণ কাঁচা বাজার তো এখন বলতে গেলে সব দিক থেকে। কারণ বাজারে কাঁচা সবজির পণ্যের কমতি নেই। বিক্রেতাদের দাবি গত সপ্তাহের চেয়ে দাম কমেছে, তবে ক্রেতাদের দাবি শীতের শুরুতে দাম যেমন থাকার কথা তার চেয়ে এখন অনেক বেশি। শীতকাল সেটা সেই ধরনের কমিনি এখনো, মানে গত সপ্তাহে যেটা ছিল এখন সেই তুলনায় একটু কমছে আর কি। কালকে থেকে আজকে কেজিতে ধরেন 10 টাকা ডিফারেন্স, 10 টাকা 15 টাকা 20 টাকা কম হয়েছে। বোতলজাত তেলের দাম ব্র্যান্ড ভেদে 130 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার দেশি মুরগির দাম 250 টাকা ছাড়িয়ে গেছে। টিসিবি 450 ট্রাকের মাধ্যমে সারা দেশে ভর্তুকি মূল্যে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি করলেও শুক্রবার ছুটির দিন বিক্রি বন্ধ থাকে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশে একদিনে করোনা ভাইরাসে আরো 5 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন 221 জন। শনাক্তের হার 1.28%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত দেশে কোভিড রোগী শনাক্ত হয়েছেন 15,72,127 জন, যাদের 27,912 জন প্রাণ হারিয়েছেন মহামারীতে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 219 জন। এ নিয়ে মোট সেরে উঠেছেন 15,36,111 জন। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড, ইফা বটস বিরতির পর জানিয়ে ফিরব। ভিন্ন মত উস্কে দেওয়ার অভিযোগে মিয়ানমারে মার্কিন সাংবাদিকের 11 বছরের কারাদণ্ড, বিচারাধীন আরো কয়েকটি অভিযোগ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। স্কটিশ এমপিদের সাথে বৈঠক করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। স্কটল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য ফয়সাল হোসেন চৌধুরীর আমন্ত্রণে বুধবার এডিনবরায় স্কটিশ পার্লামেন্টে যান মন্ত্রী। ডক্টর হাসান মাহমুদ স্কটিশ এমপিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে স্কটল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন। পাশাপাশি দুদেশের মধ্যকার সহযোগিতাপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদেরকে এখানে সম্ভাষণ জানিয়েছেন বাংলাদেশি অরিজিন স্কটিশ
ফয়সাল চৌধুরী, যিনি স্কটিশ পার্লামেন্টে একজন পার্লামেন্ট সদস্য। আজকে আমরা স্কটিশ পার্লামেন্টের মেম্বার ফয়সাল চৌধুরী এবং সারা বয়াকের সাথে অনেকগুলো আলোচনা হয়েছে কিভাবে দুই পার্লামেন্টের মধ্যে, বাংলাদেশ পার্লামেন্ট এবং স্কটিশ পার্লামেন্টের মধ্যে একটি ফ্রেন্ডশিপ গ্রুপ করা যায় সে নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন ইস্যু নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। স্বাস্থ্য বীমা ও জীবন বীমার আওতায় আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থী। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বীমার আওতায় আনার উদ্যোগ শুধু দেশেই নয়, দক্ষিণ এশিয়ায় প্রথম বলে উল্লেখ করেন এর সাথে সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বাৎসরিক মাত্র 270 টাকা প্রিমিয়াম দিয়ে শিক্ষার্থীরা তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতালে সেবা নিতে পারবেন। মিথিলা নাজরিনের রিপোর্ট। 2018 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের 300 শিক্ষার্থীকে বীমার আওতায় আনা হলেও বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে প্রায় 38,000 নিয়মিত শিক্ষার্থীকে বীমার আওতায় আনা হলো। প্রত্যেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ 50,000 টাকা, বহির্বিভাগে চিকিৎসার ক্ষেত্রে বার্ষিক 10,000 টাকা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ফি হিসেবে প্রতি ব্যবস্থাপত্রে সর্বোচ্চ 500 বীমা সুবিধা পাবেন। 1 লাখ টাকার একটা লাইফ কাভারেজ আছে। যদি এই ছাত্রটা কোনো কারণে মারা যায়, কোনো দুর্ঘটনা বা এখন তো নানা কারণে মারা যাচ্ছে, স্বাভাবিক কারণে যদি সে মারা যায় তাহলে তার পরিবারকে এখানে 1 লাখ টাকা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সহজেই বীমার সব তথ্য জানতে পারছেন শিক্ষার্থীরা। আমরা স্বাস্থ্য বীমার বিষয়টি জানি এবং সেটির অন্তর্ভুক্ত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, এতদিন শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বীমা সুবিধা পেলেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার বীমার আওতায় আসলো। যখন বিদেশে যেতাম তখন দেখতাম যে বিদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানেই আমরা যাই না কেন তখন সকলকেই হেলথ ইন্স্যুরেন্স করতে হয়, কিন্তু আমাদের দেশে সেটি নেই। তখন ভাবলাম যে এটি করা খুব জরুরি। কোনো শিক্ষার্থীর বয়স 28 বছর পার হলে বা ছাত্রত্ব হারালে তিনি বীমা সুবিধা পাবেন না। শিক্ষার্থীরা এ ধরনের বীমার অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে নিজেদের সুরক্ষিত রাখার পাশাপাশি ভবিষ্যতে দেশ, জাতি এবং সমাজকে সুরক্ষিত রাখার চেতনাকে জাগ্রত করতে পারবেন বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিথিলা নাজরিন, চ্যানেল আই। সামিট আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক আদালত। অভিবাসন আইন লঙ্ঘন, অবৈধ হস্তক্ষেপ ও সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্ন মতকে উস্কে দেওয়ার অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ এখনো বিচারাধীন। মে মাসে মিয়ানমার ছাড়ার সময় গ্রেফতার হন ড্যানি ফেনস্টার। তার আইনজীবী থ্যান জো অং জানান, ফেনস্টারের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও মিয়ানমার প্যানেল কোডে নতুন 2টি অভিযোগ আনা হয়েছে। ফেনস্টার মিয়ানমারের রেঙ্গুন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক। নিটোল টাটা, বিশেষ সংবাদ। এবার অ্যান্টার্কটিকা থেকে 3000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিলুপ্ত প্রজাতির অ্যাডেলি পেঙ্গুইনের খবর মিলেছে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের উপকূলে। উপকূলের স্থানীয়রা সৈকতে পেঙ্গুইনের দেখা পান। উদ্ধার হওয়ার সময় পেঙ্গুইনটিকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল বলে জানান তারা। পানি শূন্যতায় ভুগছিল পেঙ্গুইনটি। এ নিয়ে দেশটিতে তৃতীয়বারের মতো দেখা মিলল এই প্রজাতির পেঙ্গুইন। এর আগে উপকূলে 1993 ও 1962 সালে অ্যাডেলি প্রজাতির পেঙ্গুইনকে খুঁজে পাওয়া যায়। এবার রয়েছে কৃষি সংবাদ। মৌলভীবাজারে আগাম ধান কাটায় আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করেছেন কৃষক। ধানের ন্যায্য দাম পেতে ও শ্রমিক সংকট নিরসনে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারের পক্ষে কৃষি বিভাগও। মৌলভীবাজার থেকে MS আলামের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট।
চলতি আমন মৌসুমে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে আগাম জাতের ব্রি ধান কেটেছেন কৃষক। প্রতি বছরই ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট দেখা দিলেও এবার হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় সংকট অনেকটাই দূর হয়েছে। সেই সাথে সময় মতো ধান বাজারে নিতে পারায় ন্যায্য মূল্য পাওয়ার আশা করছেন কৃষক। ভালো ফলন হয়েছে। আমরা প্রথম পর্যায়ে যে কাটছি প্রায় প্রতি বিঘাতে 22 মণ আমরা ধান পাইছি। 7 থেকে 8 হাজার টাকা পার বিঘায় খরচ চলে যায়। তো সেক্ষেত্রে এখন যান্ত্রিক উপায়ে ধান কর্তন করাতে আমাদের এটা 50% কমে নেমে আসছে এবং কম সময়ে আমরা ধানগুলা গড়ে তুলতে পারছি এই যান্ত্রিক উপায়ে ধান কাটাতে। জেলায় এবার 1,01,425 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,84,000 মেট্রিক টন। আজকে আমরা কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা শুরু করলাম এবং এই যে ব্রি ধান 87 এটি অল্প 125 দিনের মধ্যে চলে আসছে। এরপরে এখানে সরিষা করা হবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে রূপা আমন ধান কাটার পরে সরিষা, ভুট্টা, সূর্যমুখী এইগুলি চাষ করে আমরা শস্যের নিবিড়তাটা বাড়ানোর জন্য, যাতে কৃষক ভাইরা একই জমি থেকে বেশি ফসল পেয়ে তারা লাভবান হন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বঙ্গোপসাগরে জেগে ওঠা ভোলার তারুয়া দ্বীপ যেন মিনি কক্সবাজার। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দ্বীপে পর্যটনের অপার সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, মানসম্মত পর্যটন কেন্দ্র গড়ে তোলার সবই রয়েছে তারুয়া দ্বীপে। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্যে শমিক আহমেদের রিপোর্ট। ভোলা শহর থেকে 5 ঘন্টার রোমাঞ্চকর নৌভ্রমণ শেষে দেখা যাবে সাগর মোহনার দ্বীপ তারুয়া। বঙ্গোপসাগরের কোলে জেগে ওঠা দ্বীপটি মন কেড়েছে ভ্রমণ প্রেমীদের। এর সৌন্দর্য উপভোগে প্রতিদিন ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। ভোলার মধ্যে এমন একটা এত সুন্দর একটা জায়গা আছে, এটা আগে আমার জানা ছিল না। তারুয়া বীচটা অনেক নিরিবিলি, যারা প্রকৃতি প্রেমী তারা এখানে আসতে পারবে। মিনি কক্সবাজার বলা চলে এক কথায়। দেখতে ভীষণ সুন্দর, ফার্স্ট টাইম এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে। ম্যানগ্রোভ বন আর সাগর মিতালি পেতেছে এখানে। অপরূপ মনোমুগ্ধকর 5 কিলোমিটারের বালুকা বেলায় ছুটে বেড়ায় লাল কাঁকড়ার ঝাঁক। এখানে যদি সরকারের কোনো পৃষ্ঠপোষকতা থাকে, আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে এই তারুয়া সমুদ্র সৈকতটি অন্যতম একটি বিনোদনের স্পট হবে। প্রতিদিন এখানে শত শত লোক আসে, কিন্তু এখানে দুর্ভাগ্য হলো যেখানে কোনো থাকার মতো ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। তবে পর্যটকদের জন্য যোগাযোগ ও আবাসনের মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা গড়ে ওঠেনি। বাচ্চারা যেহেতু যাবে ওখানে ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের খেলাধুলার সামগ্রী এবং অন্যান্য বিনোদনের যা কিছু প্রয়োজন আমি চেষ্টা করব এটা করার জন্য। দ্বীপের পর্যটন ব্যবস্থাকে আরও বেশি আকর্ষণীয় করার দাবি জানিয়েছেন পর্যটক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শৌমিক আহমেদ, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার $500 কোটি শেয়ার বিক্রি করেছেন কোম্পানির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এর আগে নিজের অংশে থাকা টেসলার 10% শেয়ার বিক্রির ঘোষণা দেন বিশ্বের অন্যতম শীর্ষ এ ধনকুবের। এরপরে টেসলার শেয়ারের মূল্য 12% কমে যায়। এই পরিস্থিতিতে কোম্পানিটিকে $1 ট্রিলিয়ন ক্লাবে থাকাটা এখন অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাত অটোস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। 4 নেশনস কাপে শনিবার মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গেম প্ল্যান কাজে লাগাতে পারলে জয় সম্ভব, অধিনায়কের প্রত্যাশা। এরপর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান বলেছেন, বিএনপি জামায়াত জোটের শাসনকালে সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতির কারণে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি পিছিয়ে ছিল। বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইলে অ্যাডভোকেট বদরুদ্দোজা বাহাদুর স্মৃতি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসব কথা বলেন তিনি।
কৃষির জন্য গবেষণায় যত অর্থ প্রয়োজন সরকার সব দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে সিনিয়র কৃষিবিদ সম্মেলনে তিনি বলেন, 7 কোটি মানুষের জমিতে 18 কোটি মানুষের খাদ্য তৈরির সফলতা অর্জন করেছেন শুধু বাংলাদেশের কৃষক। অনুষ্ঠানে প্রবীণ কৃষিবিদ ডক্টর বদরুদ্দোজা এবং কৃষিবিদ পরিষদের মহাসচিব আফম বাহাউদ্দিন নাসিম বক্তৃতা করেন। মন্ত্রী বলেন, অবসরে যাওয়া কৃষিবিদদের মধ্যে যারা শতভাগ পেনশন সুবিধা নিয়েছেন, নির্দিষ্ট সময়ের আগেই তাদের পেনশন চালু করার বিষয়টি সরকার বিবেচনা করবে। আপনাদের মেধা দিয়ে আপনারা প্রমাণ করে গেছেন, আপনাদের কষ্ট দিয়ে, যে এই কথাটা সত্য না। বাংলাদেশের এই 55,000 বর্গ মাইলের মধ্যে যথেষ্ট খাদ্য উৎপাদন করে শুধু 7.5 কোটি নয়, 17 কোটি মানুষকে আপনারা খাওয়াতে পারেন। আপনারা যে গবেষণা করে যাচ্ছেন এবং গবেষণা চালিয়ে যাবেন, সেই জন্য সরকার আপনাদের সকল সহযোগিতা করবে। 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে রাজধানীতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের সাথে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ যুবলীগ সহ বিভিন্ন ইউনিটের যুবলীগ নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে র্যালিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। র্যালি উদ্বোধন করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, মেধাভিত্তিক এবং প্রগতিশীল যুব সমাজ গড়তে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ প্রতিজ্ঞাবদ্ধ। আমরা একটা বার্তা সারা বাংলাদেশকে দিতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য জননেত্রীর নেতৃত্বে আমরা আজকে সমবেত হয়েছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সমাজ এবং মেধাভিত্তিক সমাজ, ন্যায়পরায়ণ সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইলেকট্রো রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট। ইনজুরিতে টি-20 বিশ্বকাপ ফাইনালের আগে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের কিপার ব্যাটসম্যান ডেভন কনওয়ে। চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ডের সবকটি ম্যাচে খেলেছেন এই কিপার ব্যাটসম্যান। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর ক্ষেত্রে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা, কিন্তু ফাইনালে তাকে পাচ্ছে না কেইন উইলিয়ামসনের দল। এই উইকেটকিপার ব্যাটসম্যানের ডান হাত ভেঙে যাওয়ায় আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে মাঠের বাইরে যেতে হচ্ছে। হাত ভাঙার দায়টা কনওয়ের নিজের। প্রথম সেমিফাইনালে ইংলিশদের বিপক্ষে 38 বলে 46 রান করে স্ট্যাম্পড হয়ে ফেরার সময় মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। হতাশায় ব্যাটে ঘুষি মেরে বসেন। পরে এক্স-রে করা হলে চিট ধরা পড়ে। 30 বছর বয়সী কনওয়ের বদলি হিসেবে ফাইনালের আগে দলে কাউকে অন্তর্ভুক্ত করছে না নিউজিল্যান্ড ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে 4 ছক্কার 67 রানের ইনিংস দেখে বোঝার উপায় ছিল না এই মানুষটা গত 2 দিন আইসিইউতে ভর্তি ছিলেন। তিনি পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। সেমিফাইনালে মাঠে নামার আগে হালকা জ্বর ছিল, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় বুকে সংক্রমণের হার বেশি। নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে রিজওয়ানকে। খেলা নিয়ে অনিশ্চয়তাও ছিল, কিন্তু শেষমেশ সব শঙ্কা দূর করে মাঠে নামেন পাকিস্তানের এই কিপার ব্যাটসম্যান। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে 4 জাতির ফুটবল টুর্নামেন্টে শনিবার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিং এর তলানির দল সিশেলসের সঙ্গে 1-1 গোলে ড্র করে ব্যাকফুটে জামাল ভুঁইয়ারা। পয়েন্ট হারানোর জন্য বৈরী আবহাওয়ায় ম্যাচ পিছিয়ে যাওয়াকেই দুষছেন ফুটবলাররা। যদিও ম্যাচে একাধিক গোলের সুযোগ পেয়েও ফিনিশিং এর অদক্ষতায় কাজে লাগাতে পারেননি সুমন সুফিলরা। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মালদ্বীপের কাছে 2-0 গোলে হেরেছিল বাংলাদেশ। 1 মাসের ব্যবধানে কলম্বোয় আবারও মুখোমুখি হচ্ছে দু দল। এখনো আমরা টুর্নামেন্টে আছি, সো আমি মনে করি নেক্সট ম্যাচ খুব ভাইটাল ফর আস এন্ড ফর দেম, বাট
I believe in this team, and I believe in the game plan tomorrow, that tomorrow is our day and we can do something great, and hopefully we can get the 3 points. But as I said, it's a vital game not only for us, but it's also for the Maldives team. So I think it will be two teams who will attack. পঞ্চম আনোয়ার ইস্পাত আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সে সময় ছিলেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ মুশফিকুর রহমান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানওয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহনুর জিলানি এবং অন্যরা। রাজধানীর আর্মি গলফ ক্লাবে 4 দিনের ওই টুর্নামেন্টে 5 ক্যাটাগরিতে দেশি বিদেশি 700 জন উদীয়মান খেলোয়াড় অংশ নিচ্ছেন। আয়োজনের শেষ পর্যায়ে আমরা তবে যাবার আগে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় রাজবাড়ীতে মনোনয়ন প্রত্যাশীকে গুলি করে হত্যা, শেরপুরে একজন গুলিবিদ্ধ সহ 10 জন আহত। নারায়ণগঞ্জে বাসার গ্যাস লাইন ও ঝালকাঠিতে তেলবাহী কার্গো বিস্ফোরণে 3 জনের মৃত্যু ও দগ্ধ 13 জন, গুরুতর কয়েকজন ঢাকা মেডিকেলে। বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে সহযোগী হতে প্রধানমন্ত্রীর আশা, ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান। এবং গ্লাসগো সম্মেলনে $632 মিলিয়ন বরাদ্দের প্রতিশ্রুতি, জলবায়ু পরিবর্তনে হুমকিতে থাকা দেশগুলোর জন্য সহায়তা।